This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, হচ্ছেটা কি বলুন তো? তৃণমূলে রদবদলের কথা সেই কবে থেকে শোনা যাচ্ছে, হব হব করেও হচ্ছে না, কবে হবে কেউ জানে না। এরই মধ্যে বলা নেই কমা নেই, গতকাল সাসপেন্ড করে দেওয়া হলো ডাক্তার নেতা শান্তনু সেন আর তাজা নেতা আরাবুল ইসলামকে। শুরু থেকে তৃণমূল করা শান্তনু সেনের মন খারাপ তো হবেই, সেটা খুব স্বাভাবিক, কিন্তু রাগও হয়েছে বিস্তর। সাসপেনশনের ঘোষণা মানে সিদ্ধান্তের ঘোষণা করেছেন জয়প্রকাশ মজুমদার। সেই সিদ্ধান্তটা যদি এমন কারোর মাধ্যমে শুনতে হয় যে একসময় একটা দল বিজেপি করে, কংগ্রেস করেছে, তারপর বিজেপি করেছে, তারপর তৃণমূল করছে, আগামী দিনে আবার দল বিপদে পড়লে কদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। তারা যদি প্রথম দিনে তৃণমূলের অনুগত সৈনিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, কোথাও একটা খারাপ তো লাগেই। অন্যদিকে দুহাত তুলে নাচছেন ক্যানিং পূর্বের এমএলএ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত শওকত মোল্লা। শান্তনুকে নিয়ে অবশ্য তার মাথা ব্যথা নেই। পথের কাঁটা আরাবুল ইসলাম সাসপেন্ড হওয়ায় উল্লসিত শওকত এবং তার অনুগামীরা। গতকালই তার সঙ্গীরা মানে অনুগামীরা মিষ্টিমুখ করেছেন এবং করিয়েছেন। আমি মনে করি এক কথায় ভাঙড় তৃণমূল কংগ্রেস রক্ষা পেল এই সিদ্ধান্তের ফলে, এবং আজকে গোটা ভাঙড় জুড়ে যে আবেগের যে বহিঃপ্রকাশ, সাধারণ মানুষ হয়তো এটাই চাচ্ছিল। সাধারণ মানুষের মনের কথা বুঝতে পেরে দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করেছে। আরাবুল পড়েছেন মহাফাঁপড়ে। 2006 সালে তৃণমূলের দুঃসময়ে ভাঙড়ে জিতেছিলেন আরাবুল। তখন থেকে পার্থ চট্টোপাধ্যায় তাঁর গডফাদার। পার্থই তাকে বলেছিলেন তাজা নেতা, কিন্তু পার্থ নিজেই তো এখন দলে নেই। শুধু দলে নেই তাই নয়, পার্থ এখন জেলে। 2015 সালেও সাসপেন্ড হয়েছিলেন এই আরাবুল। সেবার তাঁকে দলে ফেরান শোভন চট্টোপাধ্যায়। তিনিও এখন রাজনৈতিক অজ্ঞাতবাসে। ওর মোটেই 6 বছরগুলোকে একসঙ্গে যোগ করলে যা দাঁড়াচ্ছে, আরাবুলের বাবার বয়সের থেকে বেশি হয়ে যাচ্ছে ওর সাসপেনশনের পিরিয়ড। আরাবুল ও সাসপেন্ড হলে জানতে পারে ও দলে ছিল। কোন নেতা এলো, কোন নেতা গেল, কোন নেতা থাকলো, তাতে দল কোনো ম্যাটার করে না। আরাবুল, বুলবুল, চুলবুল এদের কখন কি অবস্থান থাকে কেউ ভগবান ছাড়া কেউ জানে না। কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি হয় তার প্রমাণ বাবলা সরকার, তার প্রমাণ সুশান্ত ঘোষ, তার প্রমাণ বাপি রায়, তার প্রমাণ বিশ্বনাথ দাস, তার প্রমাণ প্রদীপ দত্ত, তার প্রমাণ অশোক সাউ। একের পর এক টার্গেট কিলিং, শুট আউট, এবং তৃণমূলের এক নেতা অন্য নেতাকে সুপারি দিচ্ছে। যার আত্মসম্মান বলে কোনো জিনিস আছে, তাহলে তাকে অনুরোধ করব যে তৃণমূল আপনার সম্মানের আঘাত করার আগে, আপনাকে ঘাট ধাক্কা দেওয়ার আগে আপনারা তৃণমূল দল থেকে বেরিয়ে আসুন। গত 13 বছরে অন্তত 4-5বার সাসপেন্ড হয়েছে। হ্যাঁ, আর ওর দ্বিবার্ষিক একটা করে জেল যাত্রা হয়। 2024 সালে 87,000 ভোটে লিড হয়েছে। কে কোথায় ছিল? গত লোকসভা ভোটের সময় আরাবুল ছিলেন জেলে। তখন হাইকোর্টে কলকাতা পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করে দলের রোষে পড়তে হয় তাকে। তারপর হাইকোর্টের অনুমতি নিয়ে পঞ্চায়েত সমিতি দপ্তরে যাওয়ার অনুমতি পান তিনি, কিন্তু নিজের ঘর তিনি ফিরে পাননি। দল সাসপেন্ড করার পরের দিনই আরাবুল এবং তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছেন ভাঙড় এক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আছান মোল্লা। সাসপেন্ড হওয়ার পরের দিনই খুনের অভিযোগে মামলা। আরাবুল এবং হাকিমুল আমার দিকে তেড়ে আসে এবং এসে আমাকে হাকিমুল প্রথমেই মারে এবং নানা বাজে ভাষায় আমাকে গালাগালি করে। যার বিরুদ্ধে অভিযোগ বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এই বিষয়ে বলতে পারবেন। এ বিষয়ে দলের বলার কোনো অবকাশ নেই। কামাও, খাও, ভাগ করে খাও, লুটপাট করো, গুলি মেরে দাও, এটা হচ্ছে টিএমসি। কেন মনে করেছি আর করলো তো এত দেরিতে কেন করলো, আগে কেন করেনি, তার ইতিহাস ভূগোল সবাই জানেন। তো তাদের পার্টিতে কাকে রাখবে, কাকে তাড়াবে, সেটা তারা ঠিক করবে। শৃঙ্খলা রক্ষা কমিটি এবং মাননীয় আমাদের সভানেত্রী, দলের সভানেত্রীর এই যা ডিসিশন নিচ্ছেন, সেটাতে আমরা একজন সৈনিক হিসেবে সেটা মানতে হয়। শৃঙ্খলা রক্ষা কমিটি ইত্যাদি ইত্যাদি বলে গোল গোল কথা বলে শশী পাঁজা বুঝিয়ে দিলেন দল জুড়ে এই মুহূর্তে ঘন ধোঁয়াশা। অভিষেক ঘনিষ্ঠ ডাক্তার সেন, শান্তনু সেন, সরাসরি তিনি চ্যালেঞ্জ করে বসলেন। দলবিরোধী কোন কাজটা করেছেন
দলকে তিনি বুঝিয়ে দিতে বললেন, তার কারণ তিনিও সাসপেন্ডেড গতকাল। দল বিরোধী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে, কোট আনকোট। কি দল বিরোধী কার্যকলাপ করলেন? যেখানে যা কাজ করেছি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি কোথাও দলবিরোধী কাজ করেছি বা কোথাও দলনেত্রী বা আমাদের কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলেছি একটা তো দেখিয়ে দিতে পারবেন না বলে আমি চ্যালেঞ্জ করছি। তাই আমি এখনো বুঝে উঠতে পারছি না যে দলবিরোধী কাজটা আমি করলাম কি। আসলে সত্যি কথা কিছু বলে ফেলেছিলেন, যতই তার বিরুদ্ধে স্কোয়ার ফুটের অভিযোগ থাকুক, সেই অভিযোগও যেমন সত্যি, সেরকম উনি কিছু অভিযোগ করেছিলেন যে অভিযোগগুলোও সত্যি, সেই অভিযোগগুলো দিদি মানতে পারলেন না। দেখুন, আমি আরজি করের একজন প্রাক্তন ছাত্র, আমার স্ত্রী একজন প্রাক্তন ছাত্রী, আমার মেয়ে সেখানে পড়ে। আমি আপনাকে একটা কথা বলি, আজ থেকে 1.5-2 বছর আগে নেত্রীর নির্দেশে সেখানে কাজ করতে গিয়ে এই মহামানব সন্দীপ ঘোষের নেতৃত্বে ওখানে কিভাবে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল, দুর্নীতির আখড়া তৈরি হয়েছিল, তখন কিন্তু কোনো সংবাদ মাধ্যম জানতো না। সমস্ত তথ্য আমি সঠিক জায়গায় দিয়ে এসেছিলাম, কোনো মিডিয়াকে কিন্তু আমি বলিনি। সেগুলো যে সত্যি ছিল সেগুলো আজকে কিন্তু প্রমাণিত। এক, দ্বিতীয়ত, দলের সাংসদ হওয়ার পরেও, আমার স্ত্রী দলের পৌরপ্রতিনিধি হওয়ার পরেও আমার একমাত্র কন্যা যে সেখানে পাঠরতা, তাকে এই আশিস পাণ্ডে যে এখন জেলে রয়েছে, তৃণমূলের পদ ব্যবহার করে তাকে যেভাবে মেন্টালি, ইমোশনালি, সোশ্যালি বয়কট করা বা টর্চার করা, রাত্রি 11:30টার সময় ফোনে থ্রেট করা, যেভাবে অকথ্য অপমান করেছে, শুধু দল বিড়ম্বনায় পড়বে বলে আমি কিন্তু প্রকাশ্যে 2.5-3 বছর একটা কথা বলিনি। সুনির্দিষ্ট কিছু নেতৃত্বকে জানিয়েছিলাম, শোনা যায় যারা স্বাস্থ্য দপ্তর কন্ট্রোল করে তাদেরকে জানিয়েছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। শান্তনু সেন তার নিজের মেয়ে ওখানে পড়ে তিনি ভুক্তভোগী এই ঘটনা ঘটেছিল, এটা উনি স্বীকার করেছিলেন, তার হৃদয়ের কথা বলেছিলেন, তার ফল ভোগ করতে হলো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা একটি ঐক্যবদ্ধ পরিবার। এর মধ্যে যদি কোথাও ক্ষেত্র বিশেষে দলকে কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা সংগঠনের আভ্যন্তরীণ বিষয়। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। পিসি ভাইপোর যুদ্ধ হয়, এর মতো শান্তনু সেনের মতো কি বলবো, মানে মুরগিরা বলি প্রদত্ত হয়। পিসিমণি এবং ভাতুষপুত্রের লড়াইয়ে ডাক্তার শান্তনু সেন বলি হলেন। অভিষেকপন্থী বলে কি অরূপ চক্রবর্তীর মুখপাত্র পদ গিয়েছে, অভিষেকপন্থী বলে কি শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো? আমি একটা জিনিস জানতে চাই, আমাদের দলের সর্বময় নেত্রী অল ইন্ডিয়া চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির সম্মতিক্রমে দলের রাজ্য সভাপতির নাম সুব্রত বক্সী। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সীর নির্দেশে কোনো কাজ করলে সেটা কি দল বিরোধী কাজের সামিল হয়? ডায়মন্ড হারবার মডেলে যে স্বাস্থ্য পরিষেবার কর্মকাণ্ড চলছিল তা সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে, এবং ওখানকার কর্মকাণ্ড বুঝিয়ে দিচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পিসিমণি ব্যর্থ। প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সেই সেবাশ্রয়ের আশ্রয় নিতে গিয়ে তিনি আসলে আশ্রয়হীন হলেন। সেবাশ্রয় নিয়ে শান্তনু সেনের যাবতীয় উদ্যোগ, সেই উদ্যোগ কি দলের কোথাও কিছু নেতৃত্বের চোখের কাটা হয়ে দাঁড়ালো? সেটা আমি কি করে বলবো। আজকে সেবাশ্রয় হয়েছে, এর আগে যখন আয়লা হয়েছে, বুলবুল হয়েছে, আমফান হয়েছে, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, যখন আমার দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, যখন আমার স্বাস্থ্য প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, যখন হেলথ সেক্রেটারি দায়িত্ব দিয়েছেন, আমরা তো ঝাঁপিয়ে গিয়ে পড়ে ক্যাম্প করেছি, পরিষেবা দিয়েছি, রুগী দেখেছি, থেকেছি, সেখানে ওষুধ নিয়ে গেছি, সমস্ত কিছু করেছি। সেখানে যদি সেটা যদি মানে সঠিক কাজ হয়, তাহলে আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনো একটা জায়গায় এত বড় একটা ঐতিহাসিক মডেলের ক্যাম্প করছেন, সেই ক্যাম্পে যদি কিছু চিকিৎসক অংশগ্রহণ করে, তাহলে সেটা তো অন্যায় কোথায়? শান্তনু সেনের বিরুদ্ধে এর আগে প্রমোটারের কাছ থেকে স্কোয়ার ফুট মেপে তোলার অভিযোগ ছিল। কাউন্সিলর হওয়ার পরে বাচ্চাদের স্কুল বন্ধ করে ওখানে এখন ব্যবসা করে খাচ্ছে সিটিতে। এর বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই, কোনোদিন এর বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি। জীবনে একবার একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেল, প্রথমে দল থেকে মানে মুখপাত্র পদ থেকে সরালো, তারপরে দল থেকে স্কোয়ার ফুট সেন করে দিল, ওকে ফুটিয়ে দিল দল থেকে। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন, শান্তনু সেন এখনও মমতা মাইকি জয় করবে, কারণ সিদ্ধারায় জোর নেই যে দাঁড়িয়ে উঠে সাদাকে সাদা কালোকে কালো বলবে। দলনেত্রী বা আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর আমার পূর্ণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আস্থা রয়েছে, কিন্তু মনের কোণে প্রশ্ন একটা থেকেই গেল যে কোন কোন কাজটা দলবিরোধী, সেটা যদি আমাকে বলেন আমি নতমস্তকে সেটা শুনতে রাজি আছি। বদলের আগে নিঃশব্দেই তৃণমূলে বদল হয়ে যাচ্ছে। শান্তনু আরাবুল দেখলেন, কাঁথির দিকে একবার তাকান, সেখানেও কিন্তু নিঃশব্দে উত্তম বারিকের ডানা ছাঁটা শুরু হয়ে গিয়েছে। শীর্ষ নেতৃত্বের পদক্ষেপেই আপনারা বুঝে যাবেন বিষয়টা। কাঁথি কোঅপারেটিভ ব্যাংক পরিচালন সমিতিতে অখিল ঘনিষ্ঠদের প্রাধান্য, 15 জনের ডিরেক্টর পদে 40 জন দাবিদার,
অখিল বনাম বারিকের এই ঠান্ডা লড়াইয়ে দুজনেই তাদের পছন্দের নামের তালিকা দলের রাজ্য সভাপতির কাছে পাঠিয়েছিলেন। সুব্রত বক্সী জেলা নেতৃত্বকে বৈঠক ডেকে বৃহস্পতিবার নাম দিয়ে আলোচনাও করেন। চূড়ান্ত সিদ্ধান্ত দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ঘুরেই রবিবার আসবে, মানে আগামীকাল। তার আগে বিভিন্ন সূত্রে যে নামগুলো সামনে আসছে, পূর্ব মেদিনীপুরের জেলা রাজনীতিতে তারা অখিলেরই ঘনিষ্ঠ বলে পরিচিত। বারিকের তালিকা নাকি বক্সির কাছে গুরুত্বই পায়নি। বদল বন্দ্যোপাধ্যায় যেটা সিদ্ধান্ত নেবেন, যে নামগুলো আসবে রবিবার, সেই ফাইনাল যারা ডাইরেক্টর পদে নমিনেশন করবেন আমাদের দলের পক্ষ থেকে, যেটা অ্যাপ্রুভাল দেবে নেত্রী, তারাই নমিনেশন করবে। এর বাদ বাকি আর কেউ নমিনেশন করবে না। দেখুন, এটা কেউ কে কি বলছে এ বিষয়ে কান না দেওয়া ভালো। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত মন্তব্য করাটা সমীচীন নয়। রাজনীতির ময়দানে লড়াকু উত্তম বারিক বরাবরই বক্তব্য সংযমী। অখিলগিরির মতো তিনি আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়াতে চান না, জড়াননি তাকে, দেখা যায়নি সামনে। উল্টে অখিলগিরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বিড়ম্বনায় পড়তে হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলের কুরুচিকর মন্তব্যের জেরে খোদ দলনেত্রীকে দুঃখ প্রকাশ করতে হয়েছিল। তাজপুরে মহিলা বন আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের পরে সেই অখিলগিরিকেই দল ছেঁটে ফেলে, মন্ত্রিত্ব যায়। সুপ্রিমো দ্বিতীয়বার ক্ষমা করেননি, সেই সঙ্গে অখিল বিতর্ক ধামাচাপা দিয়ে দেন তিনি। সেই অখিলকে আবারও কেন গুরুত্ব দিচ্ছেন সুপ্রিমো? দলীয় রাজনীতির সমীকরণেই কি কোণঠাসা হয়ে পড়ছেন উত্তম বারিক? লোকসভা ভোটে কাঁথি কেন্দ্রে উত্তম বারিকের নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বলে আবারও সেই ইকুয়েশন। কাঁথি থেকে বাংলার প্রার্থী, পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী, ভূমিপুত্র, পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। মমতা ব্যানার্জি যাকে দিয়েছে তাকে নিয়েই লড়তে হবে। লড়াই ভালো হবে, শুভেন্দু অধিকারীরা হারবে আমি জানি না। জনগণ ভোট দিলে হারবে, জনগণ ভোট আমাদের দিলে তারা হারবে। আমাদের আপনার ছেলের প্রার্থী হওয়ার কথা ছিল, আমি জানি না, সে তো মমতা ব্যানার্জি ঠিক করবে। অভাবনীয় সাফল্য আপনারা দেখিয়েছেন। 16টা বিধানসভার সিট, তার মধ্যে 15টাতে লিড, পটাশপুরে 8000 গ্যাপ আছে। পটাশপুর বাদ দিয়ে আর সমস্ত বিধানসভাতে দলের ভরাডুবি। এর কারণ নিশ্চিতভাবে দলীয় নেতৃত্ব যারা আছেন তারা খতিয়ে দেখবেন। আগামী দিনে নিশ্চিতভাবে সংগঠনকে ঢেলে সাজাতে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিধানসভায় আজ অবধি কোনোদিন কোনো নির্বাচন ডেফিসিট হয়নি, ঘাটতি হয়নি। ওদের কাছে অর্থটা খুবই কাজ করেছে। রাজনৈতিক সাংগঠনিক দিকে তাদের তেমন কোনো লোক ছিল না। আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, কিন্তু বিভিন্ন কর্মীরা বিভিন্নভাবে কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার মধ্যে কি অখিলবাবুর নামও আছে? দেখুন, আপনারা তো বারে বারে বিভিন্নভাবে এলাকার মানুষের কর্মীদের ক্ষোভ উঠে এসছে যে বিভিন্ন নেতৃত্বরা কিভাবে তারা দলের সাথে সহযোগিতা করেননি, এই বার্তা বিভিন্ন এলাকা থেকে উঠে এসছে। কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। রাজনীতির সমঝদারদের জন্য ইশারাই কাফি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পটাশপুরের বিধায়ককে উত্তম বারিককে কিন্তু কাঁথির এই সমবায় ব্যাংকের ভোটের দায়িত্ব দেয়নি দল। সুপ্রিমোর নির্দেশে অখিলগিরিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফল 108 আসনের মধ্যে তৃণমূল একাই 100। সুপ্রিমোর সেই আস্থারই কি পুরস্কার পেতে চলেছেন অখিলগিরি? প্রশ্ন উঠছে। শিশিরবাবু তো বলেছেন যোগ্য লোকেরা, ভালো লোকেরা জিতবে, খারাপ লোকেরা হারবে। ভালো লোকেরাই জিতেছে, খারাপ লোকেরা হেরেছে। তা ভালো লোকের মধ্যে যেটা সব থেকে ভালো তাদের মধ্যে বেছে নিয়ে আমরা তাদেরকে পরিচালক মণ্ডলীতে নিয়ে আসব। অধিকারী পরিবার, সে অধিকারী পরিবার তৃণমূল ছেড়ে গেলে তাদের পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিলেন এই অখিলগিরি। অখিলকে দিয়েই পূর্ব মেদিনীপুরের অধিকারীদের ঠেকাতে তিনি লড়াইয়ে নেমেছিলেন বলা ভালো। বিতর্কের মুখে ছেঁটে ফেলেও কি তাই নিজের বিশ্বস্ত এই ট্রাম্প কার্ডকে আবারও গুরুত্ব দিচ্ছেন স্বয়ং সুপ্রিমো? ভুলে গেলে চলবে না, সামনে 26 মানে 2026-এর বিধানসভা নির্বাচন।
এটাও ভুললে চলবে না, তৃণমূলের শুরুর দিন থেকে এই অখিলগিরি কিন্তু দলে আছেন, ফলে বিশ্বস্ততা ওই আদি অখিল। দেখুন একবার গোটা বিষয়টা। পূর্ব মেদিনীপুরে আবারও যে অখিলগিরি ক্ষমতার ভর কেন্দ্রে ফিরে আসছেন, বারিক দূরে সরছেন। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় গিয়েছিলেন তখনও বিষয়টা বোঝা গিয়েছে। দীঘায় অখিলপুত্র সুপ্রকাশ গিরির সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো, কিন্তু ধারে কাছে কোথাও কিন্তু উত্তম বারিককে দেখা যায়নি। ফলে আমরা বলি ছবি অনেক কথা বলে, এক্ষেত্রেও তাই। দলে বদলের আজ কি তাহলে বারিক পাচ্ছেন? দেখুন, কে কি করছে সেটা তো আমার জানা নেই। সকলকে ডেকেছিল, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেবেন সেটা ঊর্ধ্বতন নেতৃত্বের ব্যাপার। নিশ্চিতভাবে আমাদের পক্ষে ঊর্ধ্বতন নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন এটা বলা সম্ভব না। বেশ, গত লোকসভায় 42-এ 29 করে একটা বার্তা নিজের দলকে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, সংযত হও। শুধু সুপ্রিমো কেন, দলের সেনাপতিও তো সোশ্যাল সাইটে তিনি লিখেছিলেন, সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন শাসককে বিনয়ী হতে হয়। এই বিনয়, সংযত, এই শব্দগুলো কি তৃণমূলের অভিধানে আদৌ আছে? চোখের সামনে মালদা দেখেছেন আপনারা, দুলাল সরকার, দুলালের স্ত্রী চৈতালি কোনো রাগঠাক না করেই বলেছেন যে খুনের পিছনে দলের বড় মাথা। এ পর্যন্ত যে কজন ধরা পড়েছে তারা সবাই তৃণমূলের, দলের বাইরের কেউ নয়। অভিযোগ তারাই পেশাদার খুনি, মানে সুপারি কিলার ভাড়া করে দুলালকে খুন করিয়েছেন। নিজের স্বার্থে যারা দলের লোককে খুন করতে পারে তাদের কাছে কোন সংযম, কোন বিনয় আশা করা যায়? কারা আশা করেন? বদল বললেই বদল হয়? সাসপেন্ড হচ্ছে, ফিরেও আসছে, সবটাই যখন ওই হজবরল ঘেঁটে ঘন্ট, সেখানে বদলের কি আদৌ শুদ্ধি হয়? ওই বলে না, ঘুণ যদি একবার ধরে ছাড়ানো মুশকিল, অসম্ভব নয়, মুশকিল। একটু প্রয়াস লাগে, সদিচ্ছা লাগে, যেগুলো এক্ষেত্রে খুব সংশয়ের মুখে দাঁড়িয়ে। মুর্শিদাবাদ দেখুন, মুর্শিদাবাদের নওদা দেখুন, নওদায় মিছিলে গুলি চালানোর ঘটনায় যে 4 জন গ্রেফতার হয়েছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী। অভিযুক্তদের মধ্যে নওদা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন, তৃণমূল করেন, কমাল শেখ তার নাম। পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ, তৃণমূল কংগ্রেসের। একবার ভাবুন, মিছিলে তৃণমূল নেতার গাড়ি থেকে নেমে যদি তার লোকজন তাকে গুলি চালায়, সেটা কেমন শাসন? কিসের সংযম, কিসেরই বা সংযত হওয়া? এই 3রা জানুয়ারির ঘটনা একবার দেখুন তো ফিরে। আপনি কোথায় যাচ্ছিলেন? বাড়ি? আমরা ওখান থেকে চলে আসছিলাম, দিয়ে শোভাযাত্রার মিছিল চলছিল, সেই সময় তৃণমূল নেতার গাড়িকে পাশ দেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়। তৃণমূল নেতার গাড়ি থেকে নেমে বেশ কয়েকজন শূন্যে গুলি ছোড়ে এবং তারপর ভিড়কে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সেখানেই আহত হয়। রিন্টু বিশ্বাস বলছে না, ওনার একটা গুলি এখানে লেগে যায়। ওই গাড়িটা 5-6 জন ছিল বলছে। সবার হাতে কি বন্দুক ছিল? হ্যাঁ, সবাই বলছে সবার হাতে বন্দুক ছিল। গুলি একজনের লেগে যায়, একটা বাচ্চা ছেলে একটু মানে এই ছোটা ফোটা লেগেছে। কেউ উপরে ফায়ারিং করছিল, আপনার কেউ মানে নিজের মধ্যে। তৃণমূল নেতা পারলে আপনার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাবে, আপনি মানা করতে পারেন? এটা এত বড় দেশ সেবার কাজ করছে তারা। তৃণমূলের নেতাদের কাছে সে ছোট বড় সব, অস্ত্রের কোনো কমি নেই। কতগুলো সাধারণ মানুষের উপরে গুলি চালিয়ে একজনকে আহত করে কি বাহাদুরি দেখিয়েছে আমার জানা নাই। এই প্রশ্ন শুধু অধীরের নয়, যে কেউ বলবেন। তৃণমূল করলে হাতে বোমা বন্দুক আসে কোথা থেকে? তৃণমূলের নেতারা বন্দুক পিস্তল হাতে ক্যামেরার সামনে পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সেই ছবিও আমরা দেখেছি। এখানে বদল হচ্ছে কোথায়?
আসুন মুর্শিদাবাদের শাসক নেতা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলছেন একবার শুনি। এইসব যাচাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এসব যাচাই করার কোনো সুযোগ নেই। গ্রাম এলাকায় অনেকেই নির্বাচিত হয়, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর নিজেকে ধরাকে সরাগান করার চেষ্টা করে এবং নিজে অনেক ক্ষমতাবান মনে করে। তাদের এরকমই হওয়া উচিত। টিকিট নিশ্চয়ই ঠিকভাবেই দিয়েছিল, কিন্তু সে কর্মদক্ষ হয়ে গেছে মানে সে আইন হাতে তুলে নেবে, কারোর উপরে আক্রমণ করবে, কাউকে মারবে, কাউকে ক্ষমতা দেখাবে। তার যা হওয়ার সেটাই হয়েছে। আমি পুলিশকে বরঞ্চ ধন্যবাদ জানাবো যে সঠিক ব্যক্তিদের খুঁজে বের করে অ্যারেস্ট করেছে। যাচাই বাছাই করা যায়নি কেন? উত্তরটা একসময় হুমায়ুন কবিরই দিয়েছিলেন, শুনুন। পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছিল, সবাই জানে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছিল, তারপরেও জয় তাদের হয়েছে। এমএলএর কোনো কথা খাটেনি। শুনলেন, জয় তাদেরই হয়েছিল যারা পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছিলেন। হুমায়ুন যে সময় বলেছেন তখন মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতি ছিলেন শাওনি সিংহ রায়। হুমায়ুনের দাবি ছিল পঞ্চায়েতের প্রার্থীদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। তাহলে তাহলে গলত কি টিকিট বিক্রিতেই? টাকাকে গুরুত্ব দিতে গিয়ে বেনজল ঢুকে পড়েছে কি? তারাই এখন ওই বন্দুক ঘোরাচ্ছে? জানি না, প্রশ্ন রাখলাম আমি টোটকাটা বলে। শাসক দলে বেনজল ঢুকছে, সীমান্ত দিয়েও বেনজল ঢোকানোর যাবতীয় চেষ্টা একটা হচ্ছে, আমরা তো তা দেখছি। না হলে বিএসএফ এর কাঁটাতারে বাংলাদেশের আপত্তি হবে কেন বলুন তো? কেন বাধা দেবে বিজিবি? বিএসএফ গিয়ে কি বাংলাদেশের মাটিতে খুঁটি পুঁতছে, নাকি সেখানে কাঁটাতারের বেড়া দিচ্ছে? এর কোনোটাই নয়। তাহলে বিজেপির সমস্যা কোথায়? বিজেপির কোন স্বার্থে আঘাত লাগছে? ওই যে বেনজলের কথা বলছিলাম, বেনজল জঙ্গি অনুপ্রবেশকারীদের ঢোকা বেরোনোর পথ বন্ধ হয়ে যাচ্ছে, আর তার জন্যই কি ইউনুসের গায়ে জ্বালা ধরছে? ইউনুস নিজে নাচছে, নাকি তার সামনে ক্ষমতার ওই খুঁড়োর কল ঝুলিয়ে পাকিস্তান নাচাচ্ছে? শেখ হাসিনা তো তেমনটাই মনে করেছেন। মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানের পাচাটা দালাল বলছেন শেখ হাসিনা। ইউনুস মিয়া মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পা চাটছে। দেশের অবস্থা এমন করেছে যে মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার খেতে বাধ্য হচ্ছে। এখন বাংলাদেশ, আমি এই বাংলাদেশ রেখে আসিনি। হাসিনা যা বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই। আমাদের মাথা ব্যথা আমাদের সীমান্ত বর্ডার, যেখানে বিজিবির মাতব্বরির নজরে আসছে। বিজিবি উস্কানি দিয়েই চলেছে। মালদা কোচবিহারের পর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্ত কাঁটাতারের বেড়া দিতে গিয়ে ফের বাধার মুখে পড়তে হলো বিএসএফকে। বিডিআরে মানা করছে, বিএসএফ রাস্তাটা করবে, বেড়াটা দিবে। তাই আমরা তো চাচ্ছি যে বেড়াটা হয়ে যাক, তাহলে ওই পাড়াটা আমাদের বাঁচা যাবে। এই শিবরামপুর এলাকায় তারকাটার ওপারে একটা ভারতীয় গ্রাম রয়েছে যার নাম ঠ্যান্টাপাড়া। সেই গ্রামটিকে নিজেদের আওতায় নেওয়ার জন্য সেখানে বেড়া এবং রাস্তা দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। সেই কাজই হঠাৎ বন্ধ করে দেয় বিজেপি। তাদের দাবি যে কোনোরকমভাবেই সেই কাজ করতে দেওয়া যাবে না যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হচ্ছে। জিসিপি নিয়ে গেছিল, সেটা মানে মোটি সমান করতে চাইছিল, মোটি সমান করতে দিচ্ছে না। এরিয়ার ওদের জানা হচ্ছে ওদের সীমানার থাকে, মানে আমাদের যে সীমানার থাকে 100 মিটারের বেশি করতে হবে। গ্রামবাসীরা তো যেটা দেখছে বাংলাদেশ সীমান্তরক্ষী এসে এদিকে কাজে বাধা দিচ্ছে, তো একটা উত্তেজনারই বিষয়। কুমারগঞ্জের যে দাউদপুর আছে সেখানেও একই রকম ঘটনা ঘটেছে তার কাটা দেওয়াকে কেন্দ্র করে। সেখানেও একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে। উস্কানির শেষ নেই। বিএসএফ এর রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলো সেই মালদা। পরিকল্পনা করে বিজিবি কি অনুপ্রবেশকারীদের উস্কে দিচ্ছে? চোরাচালানকারীদের কি দুঃসাহস একবার ভাবুন। শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দিতে হয় বিএসএফকে। সীমান্তে এই ছেলে মানুষই করে ইউনুসের বাংলাদেশ কি আত্মতৃপ্তি পাচ্ছে? যুদ্ধ খেলছেন তারা। দেখুন, নিষিদ্ধ কাফসিরা, অস্ত্র। তবে রাজনীতি কি আর অপেক্ষায় থাকে? একটা সমস্যা ক্রিয়েট করে একটা যুদ্ধ খেলার একটা প্ল্যান চলছে এবং তার মূল উদ্দেশ্য ভারতবর্ষের অর্থনীতিকে দুর্বল করা। সেই ফাঁদে ভারতবর্ষ পা দেবে না। ভারত জানে ভারতের কখন কি করার। আপনারা অপেক্ষা করুন, যথাসময়ে যথা স্টেপ আপনারা দেখতে পাবেন। জলপাইগুড়ি জেলা পুলিশের সাব ইন্সপেক্টর সুব্রত গুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। পুলিশ আধিকারিককে ক্লোজ করলেন পুলিশ সুপার।